কে স্বাগত জানাচ্ছে কে আপত্তি করছে এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সিএ করে দেবো, আর এসেই প্রথমেই সেটা উনি পাস করেছিলেন আইন, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে রুলের প্রয়োজন সেটা করতে সময় লেগেছে বিভিন্ন কারণে, তার মধ্যে করোনা একটা, আর বাকি কাজ করেছেন, কিন্তু এই কালখণ্ডের মধ্যে উনি সেই কাজটাও পুরো করে দিয়েছেন। সেই জন্য অনেক লোককে ভড়কানো হচ্ছিলো হবে না, যারা বলছে করতে দেবো না তারা বলছে কই করলো, এখন সব কিছুর জবাব হয়ে গেছে। আমরা এই কোটি কোটি উদ্বাস্তু পরিবার যারা একটা হীনমন্যতায় ভুগছিলেন, নিজের দেশে পরদেশী হয়েছিলেন, তাদেরকে সম্মানী নাগরিকত্ব দিয়েছি, আমরা কমিটমেন্ট পুরো করেছি, সেজন্য মোদিজিকে ধন্যবাদ। প্রচুর মানুষ রয়েছেন হিসেবে কি এবার কি সেকেন্ড স্টেপ হিসেবে এনআরসির প্রশ্নই নেই, কোথায় এনআরসি কথা কে বলেছে? আমরা চাইছি পজিটিভ কাজ করতে, যারা এখানে বাধ্য হয়ে চলে এসেছেন ধর্ম মান সম্মান রক্ষা করতে, তাদেরকে এই দেশের নাগরিকত্ব দিতে। তৎকালীন নেতারাও বলেছিলেন, জওহরলাল নেহরু থেকে বাকিরা, সেই কাজটা মোদি করেছেন, বাকি কেউ করেনি। আর এই মমতা ব্যানার্জি থেকে বাকি সব পার্টির নেতারা নাগরিকত্বের লোভ দেখিয়ে রাজনীতি করে ভোট নিয়েছেন, কিছু করেননি। আর যখন মোদিজি করতে গেছেন বিরোধিতা করেছেন, তাদের যে দ্বৈত চরিত্র এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পেরেছি। একসময় বিরোধীরা সিএ কে ক্যা ছি বলে বিভিন্ন স্লোগান তুলেছিলেন, কিন্তু কাল যখন এটাকে লাগু করা হয় তখন কেউ কেউ বলছেন, কে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গেছে যদি কারো নাগরিকত্ব চলে যায় তাহলে তিনি আন্দোলন করবেন, ছাড়বেন না। উনি ভেবেছেন যে হয়তো লাইন দিয়ে ওই 100 জনের টাকা নেওয়ার মতো নাম রেজিস্ট্রি করতে হবে, ডকুমেন্ট নিয়ে আসতে হবে, উনি আটকাবেন, গুন্ডাদের দিয়ে আক্রমণ করে ভেস্তে দেবেন। ওনার হাতে কিছুই থাকলো না, পেন্সিল থেকে গেল হাতে। উনি তাই বাধ্য হয়ে এখন, কাল যান সুর নরম ছিল, হেরে যাওয়ার একজন ব্যক্তির পরাজিতর যে আওয়াজ থাকে সেরকমই ছিল, উনি হেরে গেছেন। এবং উনি লোকজন খেপিয়ে যাদেরকে রাস্তায় নামিয়েছিলেন তাদেরকে জবাব দিন, কেন নামিয়েছিলেন, কার কি ক্ষতি হয়েছে? একটা মানুষেরও ক্ষতি হওয়ার কথা নয়। তো সেই জন্য এই ধরনের রাজনীতিটা বন্ধ হবে এবারে। আর যদি আবার কেউ রাস্তায় নামে, মনে রাখতে হবে যে 100 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে আছে, আর একবার দণ্ডবিধি লেগে গেলে তখন একবার ভিতরে ঢুকলে 2-3 মাসের আগে বেরোতে পারবে না কেউ। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের 42 প্রার্থী তারা সব দেওয়াল টেওয়াল লেখা শুরু করে দিয়েছেন। বিজেপি সেই যে প্রথম একটা সংক্ষিপ্ত লিস্ট দিয়েছিল, তারপর বিজেপির আর কোনো উচ্চবাচ্য নেই, এমনকি আপনার নামটাও ঝুলে আছে, বোঝা যাচ্ছে না কি হবে। মমতা ব্যানার্জি 42টা নাম ঘোষণা করেছেন, আমরা 195 করেছি মাত্র। বোঝাই যাচ্ছে কারোর কত দম। আর যা ওনার লিস্ট এসেছে প্রার্থী, তাতেই উনি অর্ধেক হেরে বসে আছেন। বোঝা যাচ্ছে পার্টির মধ্যে ঝগড়া, পুরনোদের বাদ দেওয়া হয়েছে। আর যারা এসছেন তারা আদৌ কি এমপির যোগ্য, মানুষ বিচার করবে। হ্যাঁ, এতদিন হাওয়া ছিল গলা গায়ে দাঁড় করিয়ে জিতে না, আমি কি 294 জিতছি, সেদিন চলে গেছে। যে ব্রিগেড সমাবেশ হয়েছে তাতে হাড় পাঁজর বেরিয়ে গেছে, 1/4 ভাগও ভরেনি। পুলিশ ডান্ডা নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে বলেছে চলো বাসে ওঠো, কেউ ওঠেনি কিন্তু। আর যারা এসেছিলো এখানে নিউ টাউনের বাস স্ট্যান্ডে যে টেন্ট হয়েছিল, এখানে যে লোকজন ছিল তার অর্ধেকও মাঠে যায়নি, দুপুরবেলা মদ মাংস চলছিল এখানে। টেলিভিশনের মনোরঞ্জন একটি শো, সেই শোয়ের দিদি নাম্বার 1, তিনি যখনই রাজনৈতিক টিকিট পেলেন তারপরেই সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার হয়েছিল কিনা যেটা অভিযোগ করা হচ্ছে তার প্রমাণ চাইছে। ওখানে মহিলা কমিশনের যারা গেছিলেন এখানকার, তারা মহিলাদের বলছিলেন যে তোমরা যে ধর্ষিত হয়েছ তার ভিডিও দাও। এই যদি মানসিকতা হয়, তো দিদি বলছেন কিছু হয়নি, তো তার যারা চেলা চামুন্ডা তো বলবেই তো ডকুমেন্ট দাও, প্রমাণ দাও ধর্ষণের। আজ একবার গিয়ে ওখানে দেখা করে কথা বলে আসুন মহিলাদের সঙ্গে, যাদের সম্বন্ধে বলছেন, তাহলে তার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন। কয়েকজন প্রার্থীর নাম বলছি, একটু আপনার অ্যাসেসমেন্ট নেব। দেবাংশু ভট্টাচার্য, ইউসুফ পাঠান এবং পার্থ ভৌমিক। না দেখুন, যেমন পার্টি তেমন প্রার্থী হবে, তাদের ভাঁড়ারে যা আছে তাই তারা বার করেছে। কোনো ভদ্রলোক আর আসছে না টিকিট নিতে, কোনো খেলোয়াড় এটা ওটা, বিশেষ করে পশ্চিমবাংলা থেকে কোনো সজ্জনকে তারা পাচ্ছেন না। পার্টিটার যা দুরবস্থা, যা ইমেজ হয়েছে, কোনো ভদ্রলোক ওই পার্টিতে ক্যান্ডিডেট হবে না। তাই ওই ছাই ফেলতে ভাঙাগুলো যা পড়েছিল বাড়িতে কুড়িয়ে নিয়ে চলে এসছেন। আজ গুজরাট থেকে লোক ধার করে নিয়ে আসছে। যদি ইউসুফ পাঠান জেতার মতো ক্যান্ডিডেট, তো গুজরাটে যদি ক্যান্ডিডেট করতো ওখানে টিএমসি জোড়া ফুলে, গুজরাটে একটা এমপি হয়ে যেত। জানেন কি পরিস্থিতি, বিহার থেকে আনতে হচ্ছে, দিল্লি থেকে আনতে হচ্ছে। এই তো টিএমসি, যারা বাঙালি বলে বিজেপিকে গালাগালি দিত, আজ তারা ভিখারির ঝুলি নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে, এসো গো আমাদের ক্যান্ডিডেট হও, আমরা টিকিট দিচ্ছি। পয়সা দিলেও টিকিট নিচ্ছে না লোকে। দাদা, শেষ প্রশ্ন হচ্ছে যে অর্জুন সিং আবার তার রাজনৈতিক জীবন একটা ডাইলেমার মধ্যে গেল। তিনি কোথায় যাবেন, কোন দিকে ঝুঁকবেন,
সেদিকে কিন্তু সবাই জল মাপছে, ইভেন বোধ তৃণমূল তো মাপছেই, আপনারাও মাপছেন। পশ্চিমবাংলায় অনেক নেতা এখন ত্রিশঙ্কু হয়ে গেছেন। এই ডামাডোলে তারা বুঝতে পারছেন না কোথায় থাকা উচিত। আধারহীন যারা নেতা তারা সুবিধায় ভোটের সময় টিকিটটা কোনো দিক দিয়ে নিয়ে দাঁড়িয়ে যান, জিতে যান, এরকম চলছিল। আমার মনে হয় পশ্চিমবাংলার রাজনীতিও পরিষ্কৃত হচ্ছে। নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে মানুষ এই নীতিহীন বা দুর্নীতিগ্রস্ত যেসব নেতারা রাজনীতির জামা গায়ে পরে করে খাচ্ছিলেন সেগুলো বন্ধ হবে। অর্জুন সিং কোথায় যাবেন, কি করবেন, সেটা এখন বোধহয় ওনার হাতে নেই। আর কোন পার্টির সঙ্গে আছেন তারা ঠিক করবে।